অন্যকে ধ্বংস করতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যাওয়ার গল্প শুনেছেন কখনো? গাজায় যে নির্মমতা ইসরায়েল চালাচ্ছে তা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে তাদের নিজেদের ঘরেই। রেকর্ড পরিমাণ ডিপ্রেশন, প্রতি ৯ দিনে একজন নারী খুন আর শত শত সেনার আত্মহত্যার চেষ্টা। ইসরায়েলি সমাজ কি আসলেই ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে? ইসরায়েলি সমাজের ভেতরের বর্তমানে বিপজ্জনক কিছু ঘটছে, যার পরিণতি শুধু ফিলিস্তিন নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই গুরুতর হতে পারে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে গণহত্যামূলক যুদ্ধ শুরু হয়েছে, তারপর থেকে ইসরায়েলি সমাজ সচেতনভাবেই প্রতিশোধ কেন্দ্রিক এক চরম সহিংস বয়ান তৈরি করেছে। এর ভাষ্য শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় বরং পুরো অঞ্চল জুড়ে এক অন্তহীন যুদ্ধকে উৎসাহিত করে। আজ ইসরায়েলের প্রায় প্রতিটি জনমত জরিপেই যুদ্ধের প্রতি দেশটির জনগণের বিপুল সমর্থন দেখা যায়। গত ২.৫ বছরে সংগঠিত ধারাবাহিক যুদ্ধাপরাধগুলোর বিরুদ্ধে সেখানে খুব সামান্যই সমালোচনা রয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিশোধ ও সহিংসতার এই সংস্কৃতি কখনো এক জায়গায় স্থির থাকে না। এটি এখন ভেতরের দিকে মোড় নিচ্ছে। যে হিংস্রতা তারা বাইরে ছড়িয়েছিল তা এখন ইসরায়েলি সমাজকেই গ্রাস করতে শুরু করেছে। একের পর এক গবেষণা দেখাচ্ছে এই যুদ্ধের মানসিক ও সামাজিক মূল্য কতটা ভয়াবহ এবং কিভাবে সহিংসতা এখন ইসরায়েলের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। আজ থেকে বহু বছর আগে ১৯৬৮ সালে, অর্থাৎ পশ্চিম তীর ও গাজা দখলের মাত্র ১ বছর পর, বিখ্যাত ইহুদি দার্শনিক ইয়েশায়াহু লাইবোভিচ একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেছিলেন। সেখানে তিনি একটি ঐতিহাসিক সত্য তুলে ধরেন। তিনি বলেছিলেন, দখলদারত্ব মানুষকে কলুষিত করে। লাইবোভিচ যুক্তি দিয়েছিলেন, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি রাষ্ট্র যে দখলদারত্বের চর্চা চালাচ্ছে তা অবশ্যম্ভাবীভাবে মানুষের আত্মাকে কলুষিত করবে, আর সময়ের সঙ্গে সঙ্গে তার তথাকথিত গ্রিন লাইনের ভেতরের মূল ইসরায়েলি সমাজকেও দূষিত করে তুলবে। যদিও লাইবোভিচ ১৯৪৮ সালের মূল উচ্ছেদ এবং অন্য একটি জনগোষ্ঠীকে তাড়িয়ে জাতীয় আবাসভূমি গড়ার অন্যায়কে কিছুটা উপেক্ষা করেছিলেন, তবু তার মূল বক্তব্যটি আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। অন্য একটি জাতিকে বছরের পর বছর বন্দী, শাসন ও দখল করে রাখা শেষ পর্যন্ত দখলদার সমাজকেই নৈতিকভাবে পঙ্গু করে দেয়। বিখ্যাত ফরাসি লেখক ও চিন্তাবিদ এমে সেজিয়ার উপনিবেশবাদ নিয়ে একটি চমৎকার কথা বলেছিলেন, কেউ নিষ্পাপভাবে উপনিবেশ গড়ে তোলে না, আর কেউ শাস্তিহীনভাবেও উপনিবেশ স্থাপন করতে পারে না। যে জাতি উপনিবেশ স্থাপন করে, যে সভ্যতা বল প্রয়োগ ও জুলুমকে ন্যায্যতা দেয়, তা ইতোমধ্যেই একটি অসুস্থ সভ্যতা, নৈতিকভাবে রোগাক্রান্ত এক সভ্যতা। গাজায় গণহত্যার প্রতি ইসরায়েলি সমাজের বর্তমান সমর্থন আসলে তাদের সেই দীর্ঘদিনের মানসিক অসুস্থতারই বহিঃপ্রকাশ। আজকের ইসরায়েল এমন একটি সমাজে পরিণত হয়েছে যেখানে প্রায় প্রতিটি সমস্যার সমাধান মনে করা হয় কেবল সামরিক শক্তির মাধ্যমেই সম্ভব। এমনকি দেশটির ভেতরে যারা কখনো আপোষ বা কূটনীতির পক্ষে কথা বলেন তাদের বাস্তব বিচ্ছিন্ন বা দেশদ্রোহী হিসেবে দেখা হয়। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও উগ্রপন্থীরা গর্বের সঙ্গে একে সুপার স্পার্টান সহনশীলতা হিসেবে তুলে ধরেন, কিন্তু পৃষ্ঠের নিচের আসল সত্যটা অত্যন্ত উদ্বেগজনক। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর বিভিন্ন গবেষণা ও সরকারি প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলি সমাজের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক জীবনে এর এক ভয়াবহ প্রভাব পড়েছে। মনে হচ্ছে পুরো ইসরায়েল রাষ্ট্রটি এক ধরনের গভীর ফোবিয়া বা অস্তিত্ব সংকটের আতঙ্কে ভুগছে। পরিসংখ্যানের দিকে তাকালে গা শিউরে ওঠে। দীর্ঘস্থায়ী সামরিকীকরণ ও যুদ্ধের ফলে সমাজে বিষণ্ণতা ও মাদকাসক্তির তীব্র বৃদ্ধি ঘটেছে। ২০২৫ সালের এক প্রতিবেদনে দেখা গেছে মানসিক সহায়তার প্রয়োজন অনুভব করছেন এমন ইসরায়েলিদের হার প্রায় ৩২% পৌঁছেছে, আর ২০২২ সালের তুলনায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে রেকর্ড ৪০%। সবচেয়ে বড় ভাঙন ধরেছে তাদের পারিবারিক জীবনে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে পারিবারিক সহিংসতার ঘটনা ৪৪% বৃদ্ধি পেয়েছে এবং প্রতি ৯ দিনে একজন নারী খুন হচ্ছেন। একই সময়ে ইসরায়েলের ১/৩ নারী জানিয়েছেন যে তারা সন্তান জন্মের পরবর্তী তীব্র বিষণ্ণতায় ভুগছেন, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধের প্রবণতা এবং ফৌজদারি মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সামরিক বাহিনীতে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে শত শত ইসরায়েলি সেনা সদস্য ট্রমা সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই হিংস্রতা এখন তাদের নিজেদের ঘরের ভেতরের শান্তি কেড়ে নিয়েছে।
ইসরায়েল বিশ্বমঞ্চে নিজেদের যতই একটি শক্তিশালী ও সহনশীল জাতি হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন, বাস্তবতা হলো তারা ভেতর থেকে ভেঙে পড়া একটি পরাজিত জাতিতে পরিণত হচ্ছে। অথচ এই গভীর সামাজিক ও মানসিক সংকট নিয়ে দেশটির নীতি প্রণেতাদের কোনো মাথা ব্যথা নেই। চলতি বছরের শেষ দিকে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে মূল রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হওয়া উচিত গাজা, লেবানন ও ইরানের যুদ্ধ থেকে কিভাবে বের হওয়া যায় তা নিয়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও মূলত একই সামরিকতাবাদী হিংস্র কাঠামো গ্রহণ করেছেন। কিছুদিন আগে নিজেদের নতুন রাজনৈতিক জোট ঘোষণা করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও নাফতালি বেনেট একই ধরনের কড়া অবস্থান তুলে ধরেন। তারা সাফ জানিয়ে দেন, কোনো ভূখণ্ডই ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হবে না। তারা ইসরায়েলের এই গভীর সামাজিক সংকটের জন্য শুধু নেতানিয়াহুকেই দায়ী করার চেষ্টা করেন। কিন্তু বাস্তবে নেতানিয়াহু কোনো একক ব্যক্তি নন, তিনি আসলে ইসরায়েলের এই সামগ্রিক মানসিক ব্যাধির একটি উপসর্গ মাত্র। প্রকৃতপক্ষে দেশটির নৈতিক অবক্ষয় ও সহিংসতার স্বাভাবিকীকরণের মূল শিকড় নিহিত রয়েছে তাদের দীর্ঘদিনের অবৈধ দখলদারত্বের মানসিকতার মধ্যে। ইসরায়েলের স্থায়ী যুদ্ধনীতির ফলে তাদের সমাজে কী ধরনের স্থায়ী ক্ষতি হচ্ছে তা নিয়ে দেশটির কোনো রাজনৈতিক দলই আলোচনা করতে রাজি নয়। উল্টো সামাজিক ক্ষোভ ও সমস্যা মোকাবিলায় ইসরায়েলি রাজনীতিকদের প্রস্তাবিত সমাধানগুলো ক্রমেই আরও বেশি অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক পন্থার উপর নির্ভরশীল হয়ে উঠছে, যার প্রমাণ মেলে দেশটির অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে পুলিশের কঠোর ও নৃশংস ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। বর্তমান এই পরিস্থিতি শুধু 2023 সালের 7 অক্টোবরের ঘটনার আকস্মিক ফল নয়, এটি আসলে কয়েক দশক ধরে চলা একটি গভীর ও বিষাক্ত প্রক্রিয়ার অবধারিত পরিণতি। তেল আবিবের জাফায় ফিলিস্তিনি সম্প্রদায়ের সাবেক সিটি কাউন্সিল প্রতিনিধি ও বিশিষ্ট রাজনৈতিক কর্মী আবেদ আবু শাহাদেহ ঠিক এই বিষয়টি বারবার মনে করিয়ে দিয়েছেন যে বর্ণবাদী ও দখলদারিত্বের প্রক্রিয়া তারা শুরু করেছিল তা শুধু ফিলিস্তিনিদের উপরই সহিংসতা নামিয়ে আনেনি, বরং খোদ ইসরায়েলি সমাজ ও তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরেও এক অপরিবর্তনীয় ভাঙনের বীজ বুনে দিয়েছে। অন্যকে দাস বানিয়ে নিজে কখনো মুক্ত থাকা যায় না। ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক পরাজয় আজ এই সত্যটি বিশ্ববাসীর সামনে প্রমাণ করছে।